এরকমই উপস্থিতি থাকে ২ গ্রুপ মিলে? হ্যাঁ, আরো কমও স্যার থাকে স্যার। 30-এর মতো হয়। কই কম থাকে। 2 গ্রুপ মিলে যখন ও হয় তখন 30 এরকম স্যার হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে তো অনেক খারাপ অবস্থা। আচ্ছা, আমি আগামী বুধবারও একটা ক্লাস নেব। আমি আ এক্সট্রা ক্লাসই বলতে পারেন এটা। কারণ আমাকে সামনের সপ্তাহের মধ্যে এই কোর্সটা আসলে শেষ করতে হবে। তা সামনের আপনার স্যার? আমি নেক্সট উইকের মধ্যে এই ক্লাসটা শেষ করতে হবে তো। কারণ আমাকে হয়তো পরের সপ্তাহ থেকে আর পাবেন না। ওকে। মানে এইজন্য কোর্স আমি কমপ্লিট না? হ্যাঁ, হ্যাঁ, কোর্সটা আমি শেষ করে দেব। আমার মনে হয় আর ২-১ টা ক্লাস লাগবে আরকি। আজকে এটা নিলে আর ২ টা ক্লাস লাগবে। আচ্ছা। সেক্ষেত্রে আমি বুধবারে একটা ক্লাস নেব আর রবিবারে হয়তো আরেকটা ক্লাস নেব। ঠিক আছে? মানে এই উইকেরই বুধবারে আমি একটা ক্লাস নেব। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে সিঙ্গেল মিন টেস্ট পর্যন্ত মনে হয় পড়াশোনা হয়ে গেছে। আমাদের এই ডাবল মিন টেস্টের বাকি ছিল। আমরা টেস্ট অফ হাইপোথিসিস করতেছিলাম। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল মিন টেস্ট অর্থাৎ মিউ ইকুয়াল টু স্পেসিফাইড ভ্যালু, মিউ ইকুয়াল টু মিউ জিরো যে টেস্টটা আছে, এটা আমরা গত ক্লাস পর্যন্ত শেষ করছি। আজকে আমরা ২ টা মিন অর্থাৎ ডিফারেন্স ২ টা গ্রুপের মিনের ডিফারেন্স আছে কিনা এটা আসলে টেস্ট করব। হতে পারে ২ টা গ্রুপ একটা মেল একটা ফিমেল, যে মেলদের এভারেজ সিজিপিএ বা ফিমেলদের এভারেজ সিজিপিএ যেকোনো ২ টা গ্রুপ এর যদি আপনি কম্পারিজন করতে যান, তখন যে টেস্টটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের আসলে টি টেস্ট। সরি, টি টেস্ট বা যেটাই হোক না কেন, এটা আমরা কিভাবে টেস্ট করব সেটা নিয়ে আলোচনা করতেছি আজকে। তো এটা এক্ষেত্রে আপনার স্ক্রিনটা তো আমার দেখতে পাচ্ছেন, তাই তো? ইয়েস একটু স্যার। স্পষ্ট। এক্ষেত্রে যখন ২ টা সিঙ্গেল মিন ২ টা মিনের ডিফারেন্স আপনি টেস্ট করবেন, এক্ষেত্রে আমাদের ৩ টা কেস আপনাদের সামনে আসবে। সেটা হচ্ছে উভয়েরই যখন এই যে ক্লাসের মাঝখানে এখন জয়েন করতেছে। তো উভয়ই মানে আপনাদের যে ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, মানে পপুলেশন ভ্যারিয়েন্স যদি জানা থাকে, known থাকে, সেক্ষেত্রে একটা কেস। আর যদি জানা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আরেকটা কেস। এখানে জানা না থাকলেও এখন বলা হচ্ছে সেই যে ২ টা পপুলেশন অর্থাৎ এখানে ২ টা গ্রুপ, যেহেতু ২ টা গ্রুপের তো আলাদা, আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স থাকবে। এই যে আলাদা গ্রুপ যে আমি বলতেছি, এদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সটা যদি আননোন থাকে কিন্তু ইকুয়াল হয় একটা কেস, আর একটা যদি আননোন থাকে কিন্তু আনইকুয়াল আরেকটা কেস। এই ৩ টা কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেসটা হচ্ছে যদি আপনাদের ২ টা গ্রুপেরই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পপুলেশন ভেরিয়েন্স নন থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তার আগে আরেকটু বলে নেই, আপনারা প্রথম আমরা যেটা টেস্ট করছিলাম সিঙ্গেল মিন টেস্ট, যেভাবে করছি সেটা আপনাদের মনে আছে কিনা জানা নাই। আমরা একটু একটু রিপিট করে নেই, তাহলে হয়তো আর একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। যে কোনো টেস্ট, সেটা নর্মাল টেস্ট বা টি টেস্ট হোক, এটা কিন্তু টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে এমন: এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ এক্স। এই এক্সটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক। সেই এক্সটা কিভাবে পাবেন? এই যে আমি এখানে বক্সের ভিতরে হাইপোথিসিসটা লিখছি যে নাল হাইপোথিসিস মিউ ইকুয়াল টু মিউ জিরো ভার্সেস অল্টারনেটিভ হচ্ছে মিউ নট ইকুয়াল টু মিউ জিরো। এই যে মিউ ইকুয়াল টু মিউ জিরো বলতেছে, মিউ এর এস্টিমেটটাই হচ্ছে আসলে এক্স, যেটা আমরা এক্স বার বলি। হ্যাঁ, এই জন্য আমি স্পেসিফিক বলে সেটা হয়ে যাবে এক্স বার। মিউ এর এস্টিমেট হবে এক্স বার মাইনাস তার এক্সপেকটেশন অফ এক্স বার ডিভাইডেড বাই তারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হলো বেসিক। এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি যে কোনো টেস্ট, সেটা ডিফারেন্স হোক যাই হোক, সেটা আপনি সহজে বের করতে পারবেন। এটা হলো মূলটা। আপনার এখন যেটা দেখাচ্ছি সেটাতে আসেন। তার আগে মানে কেউ রিকোয়েস্ট করতেছে জয়েনের জন্য। এবার এটাতে আসেন।
প্রথম কেসটা হচ্ছে আমার সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার হচ্ছে নন। ঠিক আছে, তো সেক্ষেত্রে হাইপোথিসিসটা দাঁড়াবে যে যেহেতু দুইটা গ্রুপ, ধরে নিলাম গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে এদের এভারেজটা সেম কিনা বা একই কিনা বা সমান কিনা এটা আমরা টেস্ট করব। সেক্ষেত্রে হাইপোথিসিসটা দাঁড়াচ্ছে আপনার μ1 ইকুয়াল টু μ2, অল্টারনেটিভ দাঁড়াচ্ছে আপনার μ1 নট ইকুয়াল টু μ2, কারণ আপনি জানেন না সেটা ডিফারেন্সটা সমান হবে কি হবে না, এই জন্য নট ইকুয়াল টু বড় হতে পারে কম হতে পারে। এটাকে আপনি যদি μ2টা বাম পাশে নিয়ে আসেন, সেক্ষেত্রে এটাকে লেখা যাবে μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0 আর μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0। যদি এই হাইপোথিসিসটা একটু আরেকবার সেট করে নেন নতুন ভাবে, সেক্ষেত্রে μ2টা যদি বাম পাশে নিয়ে আসেন আপনি লিখতে পারবেন μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0 আর ইস1 হচ্ছে μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আপনি কিন্তু μ1 মাইনাস μ2 এর ডিফারেন্সটা বের করতেছেন, মানে এটাকে আপনি টেস্ট করতেছেন। μ1 মাইনাস μ2 এটা তো ডিফারেন্স, দুইটা গ্রুপের মিনের ডিফারেন্সটা আপনি টেস্ট করতেছেন। তার মানে আপনি যখন এর এস্টিমেট ইউজ করবেন, তাহলে এস্টিমেটটা কি হবে, কি x1 বার মাইনাস x2 বার। এই জন্য আমি এখানে আগে ওই এস্টিমেট গুলো বের করে নিচ্ছি যে হেয়ার x1 বার মাইনাস x2 বার ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমাকে কি করতে হবে, এক্সপেকটেশন অফ x1 বার মাইনাস x2 বার এটা বের করে নিতে হবে, এই মানটা আসলে কত। সেটা যদি বের করে নেন, এটা আসবে μ1 মাইনাস μ2 ইকুয়াল টু আসলে 0, মানে আন্ডার নাল হাইপোথিসিসে এর মানটা হচ্ছে 0। আবার ভেরিয়েন্স অফ x1 বার মাইনাস x2 বার বের করতে হবে। তো এটা যদি ভেরিয়েন্সটা বের করেন, আলাদাভাবে ভেরিয়েন্স দেন, ভেরিয়েন্স অফ x1 বার প্লাস ভেরিয়েন্স অফ x2 বার, কিন্তু এটা সূত্রটা হচ্ছে এমন যে ভেরিয়েন্স অফ x1 বার প্লাস মাইনাস x2 বার যাই হোক না কেন, প্রথম দুইটা টার্মের যোগফলটা ইউজ হবে। সেটা যদি প্লাসও হয় বা মাইনাসও হয়, সেক্ষেত্রে হবে ভেরিয়েন্স অফ x1 বার প্লাস ভেরিয়েন্স অফ x2 বার। এটা একটু মনে রাখতে হবে। তাহলে ভেরিয়েন্স অফ x1 এর বার মানে হচ্ছে আমরা আগেই দেখাইছি সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1, আর ভেরিয়েন্স অফ x2 বার মানে হচ্ছে সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এটা আমরা গত ক্লাসে আমরা যখন সিঙ্গেল মিন টেস্ট করাচ্ছিলাম তখন কিন্তু এটা দেখানো হয়েছে আপনাদের, আপনারা একটু চেক করে নিয়েন। তার মানে এটার ভেরিয়েন্সটা আসবে আপনার সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, আপনি জানেন যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকবে তখন আমরা আসলে নরমাল টেস্ট বা জেড টেস্টটা ইউজ করি, নরমাল টেস্ট অথবা জেড টেস্ট ইউজ করি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে, তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে z ইকুয়াল টু প্রথমে এস্টিমেটটা অর্থাৎ x1 বার মাইনাস x2 বার মাইনাস তার এক্সপেকটেশন ভ্যালুটা অর্থাৎ এক্সপেক্টেড অফ x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড এররের মানটা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা। আপনি ভেরিয়েন্স পাইছেন, তাই স্কয়ার রুট করলে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড এররটা পেয়ে যাবেন। তাহলে এই সবগুলো মান আপনি যদি বসায় দেন, তাহলে আপনি পাচ্ছেন x1 বার মাইনাস x2 বার আর এক্সপেকটেশন অফ x1 বার মাইনাস x2 বারের মানটা যেহেতু 0, ওটা আমি আর ইউজ করি নাই, আর ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2, এটা ফলো করবে নরমাল 0 1। এটাই হলো টেস্ট স্ট্যাটিস্টিক। এটা যদি আপনাদের উভয়েরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, সেক্ষেত্রে আপনি এই টেস্ট স্ট্যাটিস্টিকটা ইউজ করে প্রবলেম গুলো সলভ করতে পারবেন। এইটা হলো আপনি এখান থেকে জেড এর মানটা আপনি পেয়ে যাবেন, জেড এর মানটা পাইলেই আপনার কাজ শেষ না, এরপরে আপনাকে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। ক্রিটিক্যাল ভ্যালুটা মূলত লেভেল অফ সিগনিফিকেন্স, ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, ওয়ান টেল না টু টেল টেস্ট, এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমি এখানে ধরে নিচ্ছি লেট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5%। আপনার যদি প্রবলেম দেওয়া থাকে সেখানে উল্লেখ করা থাকবে কত পার্সেন্ট আপনি ধরবেন, আর যদি না থাকে তাহলে সেটা অ্যাসিউম করে নিতে হবে 1%, 5% বা 10%। তাহলে এই টেস্টটা ধরে নিলাম এখানে টু টেল টেস্ট, কারণ মিউ নট ইকুয়াল টু মিউ 0, এখানে যে μ1 not equal to mu2 মানে two tail test not equal to, so that test is a two tail test and the critical value of that তাহলে কি হবে, আমরা ওই যে টেবিল যেটা ইউজ করছি, আমি আগে দেখাইছিলাম টেবিল, আমরা টেবিল ইউজ করে শিখছি।
টেবিলে হচ্ছে 5% এর জন্য 1.96 ভ্যালুটা পাওয়া যাবে। 5% এর জন্য 1.96 পাওয়া যাবে। আমি তারপর একবার আপনাকে দেখাই দিই ভ্যালুটা, যাতে কনফিউশন না থাকে। কোথায় গেল টেবিল? টেবিল ফর টেস্ট। আপনাদের এই শীটগুলো কিন্তু পাঠানো হয়েছে, হ্যাঁ, আপনারা দেখে নিন। এই যে প্রথম টেবিলটা যেটা আছে, হ্যাঁ, একবারে উপরের ডানের দিকে যে টেবিলটা আছে, এটাই মূলত এই যে কোনো জেড টেস্ট বা নর্মাল টেস্টের জন্য এই কয়েকটা যে ভ্যালু আছে এগুলোর মধ্যে থেকে আসলে ইউজ করতে হবে, উপরে যে কয়েকটা ভ্যালু আছে, ঠিক আছে। এখানে দেখেন যে লোয়ার লিমিট অফ 5% এর জন্য যদি টেস্টটা হয় ওয়ান টেল টেস্ট তাহলে 5% ইউজ করবেন, যদি টু টেল হয় তখন আসলে আলফাকে দুই দ্বারা ভাগ করে যেটা আসে সেই মানটা আপনি ইউজ করবেন। যেমন আমাদের এই টেস্টটা হচ্ছে টু টেল টেস্ট, এটা হচ্ছে টু টেল টেস্ট, তার মানে এখানে যে ক্রিটিক্যাল ভ্যালুটা পাবেন জেড আলফা বাই 2, আলফা 5% দুই দ্বারা ভাগ করলে 2.5% হবে। এখন 2.5% জন্য ভ্যালুটা দেখেন কত আসে, যে 2.5% এর জন্য ভ্যালুটা আসে 1.960, তার মানে ক্রিটিক্যাল ভ্যালুর মান হচ্ছে 1.96। ওকে, এখন যদি 1.96 বলেন, এখন তাহলে আপনি কিভাবে ডিসিশনটা নেবেন, আপনাদের নাল হাইপোথিসিস সেটাকে রিজেক্ট করবেন নাকি অ্যাকসেপ্ট করবেন? তাহলে ডিসিশনটা হচ্ছে এমন, জেটের যে ভ্যালুটা পাবেন, এই জেটের মডুলাস ভ্যালুটা আর যে ক্রিটিক্যাল ভ্যালুটা, এই দুটোর মধ্যে দেখবেন যে আপনার মডুলাস ভ্যালুটার মানটা বড় হয় কিনা, মানে ক্রিটিক্যাল ভ্যালু থেকে জেটের ভ্যালুটা বড় হয় কিনা। যদি বড় হয় সেক্ষেত্রে বুঝবেন যে হ্যাঁ নাল হাইপোথিসিস আপনার রিজেক্টেড, আর যদি সমান বা ছোট হয় তাহলে বুঝবেন যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এই ডিসিশন গুলা হচ্ছে আমরা প্রথম যে সিঙ্গেল মিন টেস্ট করছি ওখানে যে ধরনের ডিসিশন পাইছেন ঠিক একই ডিসিশন গুলা এখানেও ইউজ হবে, মানে নিয়ম সব একই, শুধুমাত্র ভ্যারি করবে আপনার এই টেস্ট স্ট্যাটিস্টিকের যে ফর্মুলা এটাই শুধু ভ্যারি করে, বাকি সব কিন্তু একই রকম, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একই রকম। সেটা আপনি আপনি গ্রাফিক্যালিও দেখাইতে পারবেন। আচ্ছা, আমরা এখন কেস বি তে আসি। কেস বিটা হচ্ছে আননোন কিন্তু ইকুয়াল। আপনার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন হলে কিন্তু আপনি জানবেন না সেটা ইকুয়াল না আনইকুয়াল, ঠিক আছে। আমরা সেটা আমাদের এখানেও টেস্ট আছে যে ইকুয়াল না আনইকুয়াল দেখার জন্য, কিন্তু আমরা 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 এই কোর্সে টেস্টটা রাখি নাই যে কিভাবে ইকুয়াল না আনইকুয়াল দেখবেন। আমরা সেক্ষেত্রে যদি প্রবলেম আসে এই ধরনের আমরা এখানে উল্লেখ করে দেই যে এখানকার ভেরিয়েন্সটা হচ্ছে আনইকুয়াল বা এখানকার ভেরিয়েন্সটা হচ্ছে ইকুয়াল, এটা উল্লেখ করা থাকবে প্রশ্নে। আর যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে যে কোনো একটা মেথড আপনি ইউজ করবেন, হয় ইকুয়াল নতুবা আনইকুয়াল। ধরে নিই যে আমাদের কেস বিটা সিগমা এবং সিগমা টু স্কয়ার হচ্ছে আনইকুয়াল, কিন্তু সেই দুইটা ভেরিয়েন্স হচ্ছে সমান, একই মান, ইকুয়াল। টেস্ট হাইপোথিসিস কোনো সমস্যা নেই, টেস্ট হাইপোথিসিস আগের মতোই, এখানেও ডিফারেন্স টেস্ট করবেন μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0 আর μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0। এখানেও আগের মতো সব সেম, এক্সপেকটেশনটা এটাও 0 আসবে, ভেরিয়েন্সটা এখানে একটু চেঞ্জ হবে, ভেরিয়েন্সটা সেটা কি, যে আপনি জানেন ভেরিয়েন্স অফ x1 বার মাইনাস x2 বার, এটা মানটা হচ্ছে ভেরিয়েন্স অফ x1 বার প্লাস ভেরিয়েন্স অফ x2 বার, এটা মান আসতেছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এখন যেহেতু আমি বলে নিচ্ছি যে সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার সেম, অর্থাৎ একই, তার মানে এখানে আমি শুধুমাত্র দুইটা সেম ভ্যালু ইউজ করতে পারি, দুইটাকে আমি সিগমা স্কয়ার ধরে নিলাম। তো দুইটাকে যদি আমি সিগমা স্কয়ার ধরে নেই তাহলে মানটা আসতেছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এখানে সিগমা স্কয়ার কমন নিলে আসে 1 বাই n1 প্লাস 1 বাই n2। এটা হলো এই সিগমা স্কয়ারটাকে আমরা বলতেছি কম্বাইন্ড ভেরিয়েন্স, যেহেতু দুইটা মিলে একটা হচ্ছে, এটা আমরা বলি কম্বাইন্ড ভেরিয়েন্স। এখন কথা হলো এই সিগমা স্কয়ারটা তো আননোন, এটা তো আননোন, এটাকে আমাদের কি করতে হবে, এস্টিমেট করতে হবে। যদি এটাকে আমরা এস্টিমেট করি তাহলে এস্টিমেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম, সিগমা স্কয়ারটা, সেটা আপনি প্রথমে এইদিকে ফর্মুলা না লিখলেও আমরা যে বোল্ড করে যেটা লিখতেছি সেটা লিখতে পারলেও হবে, n1 minus 1 s1 square plus n2 minus 1 s2 square divided by n1 plus n2 minus 2, অর্থাৎ দুইটা ভেরিয়েন্স আলাদা আলাদা করে এখানে যোগ করা হয়েছে মূলত, ঠিক আছে। যেহেতু দুইটা গ্রুপের ভেরিয়েন্স তো আলাদা আলাদা হবে, স্যাম্পল ভেরিয়েন্সটা,
আমরা বলতেছি পপুলেশন ভ্যারিয়েন্স সমান, কিন্তু স্যাম্পল ভ্যারিয়েন্স তো সমান না হতে পারে। এই জন্য এখানে দুইটা গ্রুপের কম্বাইন করে এই কম্বাইন এস্টিমেটটা আসলে ব্যবহার করা হচ্ছে। সেই কম্বাইন এস্টিমেটটা হচ্ছে কিরকম, n1 minus 1 s1 স্কয়ার, s1 মানে হচ্ছে প্রথম গ্রুপের ভ্যারিয়েন্স, n2 minus 1 into s2 স্কয়ার সেকেন্ড গ্রুপের ভ্যারিয়েন্স, ডিভাইডেড বাই n1 plus n2 minus 2, এটা আমি বলতেছি s স্কয়ার। ওকে, তার মানে যখন আপনি সিগমা স্কয়ার এস্টিমেটটা ইউজ করবেন সেটাকে আপনি বলবেন s স্কয়ার, যেখানে s স্কয়ার মানে হচ্ছে n1 minus 1 s1 স্কয়ার যোগ n2 minus 1 s2 স্কয়ার ডিভাইডেড বাই n1 plus n2 minus 2। এটা করে একটা পুল এস্টিমেটও বলা হয়, হুইচ ইজ কল্ড দা পুল এস্টিমেট অফ সিগমা স্কয়ার। অনেক সময় কম্বাইন এস্টিমেটও বলে, অনেক সময় পুল এস্টিমেটও বলে। তাহলে ফাইনালি আপনি ভ্যারিয়েন্সটা, এস্টিমেটেড ভ্যারিয়েন্সটা পাচ্ছেন কি, s স্কয়ার ইনটু 1 বাই n1 প্লাস 1 বাই n2। এখন এখানে প্রশ্ন হবে যেহেতু এটা আননোন, সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে টি টেস্ট ইউজ করবো না নাকি জেড টেস্ট ইউজ করবো, সেটা আসলে একটু ডিফিকাল্ট হবে আপনাদের জন্য বোঝা। এটা হলো আগের নিয়মটা আপনাকে ফলো করতে হবে। সেটা কি, যদি আপনার স্যাম্পল সাইজ যদি 30-এর বড় হয় তাহলে আমরা জেড টেস্ট ইউজ করি, আর স্যাম্পল সাইজ যদি 30-এর কম হয় সেক্ষেত্রে আমরা টি টেস্ট ইউজ করি। কিন্তু এখানে আপনি কিভাবে বুঝবেন, এখানে কিন্তু দুইটা স্যাম্পল আছে দুইটা গ্রুপের জন্য, n1 একটা স্যাম্পল গ্রুপ, n2 একটা স্যাম্পল গ্রুপ। তার মানে বোঝা যাচ্ছে যদি দুইটাতেই n1 এবং n2 তে দুইটাতেই যদি 30-এর উপর হয়, দুইটাতেই যদি স্যাম্পল সাইজ 30-এর উপর হয়, তখনই আপনি জেড টেস্ট ইউজ করবেন, আদারওয়াইজ আপনি টি টেস্ট ইউজ করবেন। এটা তো মনে রাখবেন, টি টেস্ট আর জেড টেস্টটা কখন ইউজ করবেন, যদি দুইটার ক্ষেত্রে প্রথম গ্রুপের স্যাম্পল সাইজ এবং দ্বিতীয় গ্রুপের স্যাম্পল সাইজ প্রত্যেকটাই 30-এর উপর হয়, তখনই শুধুমাত্র আপনি জেড টেস্ট ইউজ করবেন, আদারওয়াইজ টি টেস্ট ইউজ করবেন। এটা কখন, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন থাকে। এখানে যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আননোন, আমরা তো বুঝবো না যে টি টেস্ট ইউজ করবো না জেড টেস্ট ইউজ করবো। ওকে, তাহলে এখানে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা গ্রুপেই স্যাম্পল সাইজ 30-এর বেশি, এই জন্য আমি শুধু এন লিখতেছি, প্রত্যেকটা স্যাম্পল সাইজ 30-এর বেশি। তাহলে তার টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে কিরকম, আপনি জানেন আগেরটার মতো ইউজ করেন, জেড ইকুয়াল টু x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই, যেহেতু ভেরিয়েন্সটা পাইছেন আপনি s স্কয়ার ইনটু 1 বাই n1 প্লাস 1 বাই n2, তাহলে এটার উপর স্কয়ার রুট নিলে কি আসবে, s ইনটু রুট ওভার 1 বাই n1 প্লাস 1 বাই n2। এটাই হলো টেস্ট স্ট্যাটিস্টিক। ঠিক আছে, জেড এর মান এটা। এখন কথা হইলো, কমেন্ট তো আগের মতোই দেখবেন, যদি বড় হয় তাহলে ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হইলে ইয়ে আছে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড, ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। কমেন্ট গুলো সব এস বিফোর আগের মতোই। এখন কথা হলো, যদি এখানে স্যাম্পল সাইজ 30-এর ছোট হইতো, অর্থাৎ যে কোনো একটা স্যাম্পল সাইজ 30-এর ছোট হইতো বা উভয়টাই ছোট হইতো, তখন কিন্তু আপনাকে টি টেস্ট ইউজ করা লাগতো। তখন শুধুমাত্র জেড এর পরিবর্তে লিখতেন টি ইকুয়াল টু x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই s ইনটু 1 বাই n1 প্লাস 1 বাই n2। এই ফর্মুলাটা কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ কি জেড অথবা টি, এবং এটা ফলো করবে টি ডিস্ট্রিবিউশন। যার ডিগ্রিজ অফ ফ্রিডমটা হবে, এই যে আপনি এই যে পুল এস্টিমেটের যে ভেরিয়েন্সটা বের করলেন, এখানে ডিভাইজার হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। আমি আগে বলছিলাম যে এই যে স্যাম্পল ভেরিয়েন্সের যে ডিভাইজারটা, তো ডিনোমিনেটর যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n1 প্লাস n2 মাইনাস 2। এটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমের মানটা। এটাই আমি এখানে বলছি। Again, if n less than 30, then the test statistic একই হবে, শুধু z এর পরিবর্তে t বসাবেন আর ফলো করবে t ডিস্ট্রিবিউশন, যার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। এখানে ক্রিটিক্যাল ভ্যালুগুলো আগের মতো আমরা যেভাবে বের করছি সেভাবে বের করবেন। আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স লাগবে, টেস্টটা কি ওয়ান টেইল আর টু টেইল সেটা লাগবে, আর লাগবে কি ডিগ্রিজ অফ ফ্রিডমের মানটা লাগবে। এই তিনটার উপর বেস করে টি টেবিল থেকে আপনি সেই মানটা ইউজ করতে পারবেন। আমি আবারও টি টেবিলটা আপনাকে একটু দেখাই যাতে আপনার কনফিউশন না হয়। এইটা হচ্ছে আপনার টি ডিস্ট্রিবিউশন টেবিল। কোথায় গেল, এটা হচ্ছে আপনার টি ডিস্ট্রিবিউশন টেবিল।
প্রথম কলামটা হচ্ছে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য, আর প্রথম কলামটা হচ্ছে আপনার লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য। দুইটাই কম্বাইন করে যেটা দেখবেন, যেটা কারেসপন্ডিং ভ্যালু আসে, ওটাই হচ্ছে তার কারেসপন্ডিং ক্রিটিক্যাল ভ্যালুর মান। কমেন্ট আগের মধ্যে যদি ক্রিটিক্যাল ভ্যালুর মানটা ছোট হয়, অর্থাৎ আপনার যদি ক্যালকুলেটর ভ্যালুর মানটা বড় হয়, তাহলে হচ্ছে আপনার টেস্টটা হচ্ছে নাল হাইপোথিসিসটা হচ্ছে রিজেক্টেড, যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস আপনার অ্যাকসেপ্টেড হবে। এই টেস্টগুলো আপনারা দেখে নিন, আমার এখানে ম্যাথগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু টেস্ট প্রসিডিউরটা বর্ণনা করতে দিবে, হ্যাঁ, যে আপনি এই টেস্ট প্রসিডিউরটা বর্ণনা করেন। আচ্ছা, আমাদের লাস্ট যেটা সি নাম্বারটা হচ্ছে, যদি সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার আননোন এবং আনইকুয়াল হয়। এখানে ইকুয়াল না, যদি ভেরিয়েন্সটা ইকুয়াল না হয়, আননোন কিন্তু ভেরিয়েন্সটা আসলে ইকুয়াল না। এটা যদি আগের মতো সবকিছু হাইপোথিসিসটা সব একই রকম, কিন্তু আপনি কিন্তু একটা বুঝলে বাকি সব নিজের মতো করে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদের কয়েকটা বিষয় লাগে, আমাদের হাইপোথিসিস লাগে, আমাদের অ্যাজাম্পশন লাগে, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক লাগে, আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা জানা লাগে, আমাদের ফাইনালি ডিসিশন নিতে হয়। এই পাঁচটা জিনিসে আপনার মূলত একটা হাইপোথিসিস টেস্ট করতে দরকার হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে এক্সপেকটেশন অফ x1 বার মাইনাস x2 বারের মানটা আগের মতো জিরোই হবে আন্ডার নাল হাইপোথিসিস। ভেরিয়েন্স এর মানটা কি হবে? ভেরিয়েন্স অফ x1 বার প্লাস ভেরিয়েন্স অফ x2 বার, এটা সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। যেহেতু এখানে আননোন এবং আনইকুয়াল, তার মানে কি আমার প্রত্যেকটা আলাদা আলাদা এস্টিমেট লাগবে। তো সিগমা 1 এর এস্টিমেটটা আমি বললাম s1 স্কয়ার, আর সিগমা 2 এর এস্টিমেটটা হচ্ছে s2 স্কয়ার, দ্য স্যাম্পল ভেরিয়েন্স। ঠিক আছে, এখানে বলে দিছি s1 স্কয়ার আর s2 স্কয়ার দ্য এস্টিমেট অফ সিগমা 1 স্কয়ার এন্ড সিগমা 2 স্কয়ার রেসপেক্টিভলি। এখানেও আবার স্যাম্পল সাইজের বিষয়টা আসবে, যেহেতু ভেরিয়েন্সটা আননোন। একবার হবে যদি স্যাম্পল সাইজ 30 এর, প্রত্যেকটা গ্রুপের স্যাম্পল সাইজ 30 এর কম হয়, সেক্ষেত্রে বা প্রত্যেকটা গ্রুপের স্যাম্পল সাইজ যদি 30 এর বেশি হয়, সেক্ষেত্রে আপনি জেড টেস্ট ইউজ করবেন বা নর্মাল টেস্ট, আদারওয়াইজ আপনি টি টেস্ট ইউজ করবেন। যদি দুইটাই কম হয় সেক্ষেত্রে, অথবা যে কোনো একটা কম বেশি হলেও আপনি টি টেস্ট ইউজ করবেন। তাহলে সবকিছু এগুলো আগের মতোই, আর শুধুমাত্র তফাৎটা হবে টি টেস্টের ক্ষেত্রে। টি টেস্টের ক্ষেত্রে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা একটু ভিন্ন, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা শুধু একটু ভিন্ন, বাকি সব সেম। ডিগ্রিজ অফ ফ্রিডমটা একটু মুখস্থ রাখতে হবে, এটা আসলে একটু জটিল ফর্মুলা, আবার সহজও। সেটা হচ্ছে কি, টি টেস্টের ক্ষেত্রে কিন্তু যদি ভেরিয়েন্স আনইকুয়াল থাকে, s1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2, এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই s1 স্কয়ার ডিভাইডেড বাই n1, পুরোটাকে n1 আর 1 দ্বারা ভাগ, প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2, আবার পুরোটাকে n2 মাইনাস 1 দ্বারা ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে ভি এর ডিগ্রিজ অফ ফ্রিডম। তবে এই ম্যাথ গুলো আসে না পরীক্ষায় সচরাচর, কিন্তু যদি আসে তাহলে আপনাদের তো লিখতে হবে পরীক্ষায়। এই জন্য আপনাদের এই ফর্মুলাটা আসলে মনে রাখতে হবে। ভি যে মানে টি টেস্ট যদি আসে, টি টেস্টের এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম ভিটা আছে, একটু ক্যালকুলেশন করে বের করতে হয়। সেটা হচ্ছে s1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2 হোল স্কয়ার ডিভাইডেড বাই s1 স্কয়ার বাই n1 ডিভাইডেড বাই n1 মাইনাস n2 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2, পুরোটাকে ডিভাইডেড n2 মাইনাস 1। এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। আর কমেন্ট তো আগের মতোই, আগে টি টেস্টে যেভাবে আপনারা কমেন্ট করছিলেন, আমাদের ক্রিটিক্যাল ভ্যালু যেভাবে বের করা লাগে সেটা বের করে, আর গ্রাফিক্যালি সেটা আপনি দেখাইতে পারবেন, অথবা আপনি যদি এই ভ্যালু থেকেও বলতে পারেন। সেটা হচ্ছে কি, যদি ক্যালকুলেটেড ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয়, তাহলে হচ্ছে আপনার যে নাল হাইপোথিসিস সেটা আপনি রিজেক্ট করবেন, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবেন। এই ছিল আমাদের টু মিন কম্পারিজনের টেস্ট প্রসিডিউর। কারো কোনো প্রশ্ন আছে যে এই জায়গায় বুঝতে আপনার একটু অসুবিধা হচ্ছে? আমরা এখন সরাসরি ম্যাথ বইতে দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমি ম্যাথ গুলো দেখাইতে পারবো। স্যার এই টেস্টগুলোকে আমরা টু টেইল টেস্ট বলছি কেন স্যার?
মানে বুঝতে পারতেছি কিভাবে এটাকে টোটাল টেস্ট। টোটাল এটা হচ্ছে আপনার হাইপোথিসিস সেটিংটার উপরে ডিপেন্ড করে এটাকে আপনাকে বলতে হবে যে ওয়ান টেল টেস্ট না টোটাল টেস্ট। যখন হাইপোথিসিসটা আপনি সেট করতেছেন নট ইকুয়াল টু অল্টারনেটিভ হাইপোথিসিস, তখন সেটা হচ্ছে টু টেল টেস্ট। ওকে, আর যখন আপনি নট ইকুয়াল এর পরিবর্তে গ্রেটার দেন বা লেস দেন ইউজ করবেন, তখন সেটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। কথাটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে এই নট ইকুয়াল টু ইউজ করা মানে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুটা দুইটা টেইলেই থাকবে, এই জন্য বলা হইতেছে টু টেল টেস্ট। আর যখন গ্রেটার দেন বা লেস দেন বলবেন, তখন এই ক্রিটিক্যাল ভ্যালুর মানটা যে কোনো এক পাশে থাকবে, হয় লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এটা ওয়ান টেল টেস্ট। আচ্ছা, আমি ম্যাথ দেখাই আপনাদের, ম্যাথ গুলো দেখলে একটু ক্লিয়ার হবেন। ম্যাথ অফ হাইপোথিসিস আপনাদেরও সব পাঠানো হয়েছে, হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করলে আর একটু ভালো হবে। আচ্ছা, এখানে এগুলোর ম্যাথে কিন্তু প্রশ্নটা অনেক বড় হবে, কারণ এগুলো তো ব্যাখ্যা করতে হবে, জিনিসগুলো বিষয়টা তো বলতে হবে। এই জন্য ম্যাথ দেখে কিন্তু আর ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ম্যাথের সলিউশনটা কিন্তু ছোট, প্রবলেমটা অনেক বড়। আচ্ছা, প্রবলেমটা আমি বলি। সাপোজ উই ওয়ান্ট টু সি if there is any difference between the average number of children born to the tribal woman and the non-tribal woman of a certain administrative division is Bangladesh. অর্থাৎ ট্রাইবাল ওমেন একটা আছে, নন ট্রাইবাল ওমেন, দুইটা গ্রুপ, ট্রাইবাল আর নন ট্রাইবাল। Average number of children. A random sample of 12 women from tribal population and 15 women from non-tribal population are drawn and their number of children accorded. তার মানে ট্রাইবাল ওমেন থেকে 12 জন সিলেক্ট করছেন আপনি ওমেন, আর 15 জন সিলেক্ট করছেন নন ট্রাইবাল ওমেন থেকে। The average number of children born to these two groups of women are respectively 4.5 and 3.5. The tribal women এর এভারেজটা হচ্ছে এভারেজ নাম্বার অফ চিলড্রেন, মানে পার ওমেন এভারেজ নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 4.5, আর হচ্ছে 3.4 হচ্ছে আপনার নন ট্রাইবাল ওমেনে। The population variances in the number of children computed from the census, যেটা দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে the population variances, তার মানে এখানে population variance আপনার নন। The population variances in the number of children computed from the census data were 1 and 1.5 respectively. অর্থাৎ ট্রাইবাল গ্রুপে আছে 1, নন ট্রাইবাল আছে 1.5. Use 5% level of significance to see if the sample data reflect any difference in the mean number of children born in the population. তার মানে আপনাকে বলতেছে যে এখানে কোনো ডিফারেন্স আছে কিনা, সেটা আপনি টেস্ট করেন, এই স্যাম্পলের উপর বেস করে সেটা আপনি টেস্ট করেন। তার মানে এখানে দেখেন, মানে হাইপোথিসিসটা মূলত হচ্ছে μ1 ইকুয়াল টু μ2 এগেইনস্ট অল্টারনেটিভ হচ্ছে μ1 নট ইকুয়াল টু μ2, অথবা আপনি লিখতে পারেন μ1 মাইনাস μ2 0 আর μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0, একই জিনিস। আর এখানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স ইউজ করতে বলছে, তার মানে আলফার মান হচ্ছে 0.05। ঠিক আছে, আর টেস্টটা কি হবে? টেস্ট হবে, যেহেতু এখানে আপনার ভেরিয়েন্সটা হচ্ছে পপুলেশন ভেরিয়েন্স অর্থাৎ নন ভেরিয়েন্স দেওয়া আছে এখানে, এই জন্য আপনি জেড টেস্টটা ইউজ করবেন। সেই জেড টেস্টটা কি? x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। ঠিক আছে, এটা হলো স্ট্যাটিস্টিক। এখন এর মানটা আপনি পাবেন, যেটার মানটা পাবেন আপনি 2.57, মানে সব মান বসানোর পরে যে x1 এর মান দেওয়া আছে, x1 বারের মান দেওয়া আছে 4.5, x2 বারের মানটা পাবেন আপনি 3.4, n1 এর মান দেওয়া আছে 12, n2 এর মান দেওয়া আছে 15, সিগমা 1 স্কয়ারের মান দেওয়া আছে 1, সিগমা 2 স্কয়ারের মান হচ্ছে 1.5। এগুলো সব আপনি এখান থেকে পাবেন। এটা পাইলে আপনি জেডের মানটা আপনি 2.57 পাবেন। তাহলে জেড টেস্টটা কেন ইউজ করলাম আবার যদি একটু বলতেন স্যার? বুঝি নাই। জেড টেস্টটা কেন ইউজ করলাম স্যার এখানে? জেড টেস্টটা হচ্ছে, আপনি দেখেন প্রথমে মনে রাখবেন জেড টেস্ট কখন ইউজ করবেন, টি টেস্ট কখন ইউজ করবেন। সেটা সিঙ্গেল মিন টেস্ট হোক বা যে কোনো কম্পারিজনে হোক, ডাবল মিন টেস্ট হোক, যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন থাকে, তো দেওয়া থাকে আপনার প্রবলেমে, তাহলেই শুধুমাত্র জেড টেস্ট ইউজ হবে। আরেকটা ক্ষেত্রে জেড টেস্ট ইউজ হবে যদি আননোন থাকে কিন্তু স্যাম্পল সাইজ 30 এর বেশি হয়, তখনও জেড টেস্টটা হবে। এটা কিন্তু আপনারা মনে রাখতেই হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। যদি আর আননোন পপুলেশন, থাকলে আর 30 এর কম থাকলে টি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে টি টেস্ট হবে।
আননোন থাকলেও কিন্তু যদি স্যাম্পল সাইজ 30 এর কম হয় তখন আপনি টি টেস্ট ইউজ করবেন। Yes. হ্যাঁ, তার মানে এখানে দেখেন, এখানে এখন আপনার জেটের মানে যদি 2.57 বাড়ে, আপনার এখন ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে। ক্রিটিক্যাল ভ্যালুটা কিভাবে পাবেন, যেহেতু জেড টেস্ট অর্থাৎ নর্মাল টেবিল আপনাকে ইউজ করতে হবে, সেটা আপনি টেবিল থেকেই পাবেন ভ্যালুটা। যেহেতু এখানে 5% ইউজ করছি এবং টোটাল টেস্ট এর ভ্যালুটা অলওয়েজ 1.96 আপনি পাবেন। তাহলে এখন আপনি কম্পেয়ার করবেন, হয় গ্রাফিক্যালি কম্পারিজনটা করতে পারেন, অথবা আপনি যদি ভ্যালু থেকে কম্পারিজন করতে চান সেটাও করতে পারেন। সেটা কি, এখন দেখবেন এই 1.96 ক্রিটিক্যাল ভ্যালু, এর থেকে জেটের ভ্যালুটা বড় কিনা। এর মডুলাস মানটা নেবেন, জেটের মডুলাস মানটা, কারণ জেটের মানটা অনেক সময় নেগেটিভও আসতে পারে। 1.96 যে ভ্যালুটা আছে ক্রিটিক্যাল ভ্যালু, এর থেকে দেখবেন 2.57 টার মানটা বড় কিনা। যদি দেখেন যে হ্যাঁ 2.57 এর মানটা হচ্ছে বড়, তার মানে ঠিক আছে, আপনি কি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারেন। রিজেক্ট মানে কি, নাল হাইপোথিসিস রিজেক্ট মানে ওটা মিথ্যা, সত্য তাহলে কোনটা, অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ মিউ1 নট ইকুয়াল টু যে মিউ2 অল্টারনেটিভ হাইপোথিসিস ধরছেন এটাই হলো সত্য, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স আছে। কনক্লুশন ওটাই বলতেছে, the H0 is rejected at 5% level and hence we may conclude that there is a difference between the true average number of children born to tribal women and non-tribal women. তার মানে এই দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্সটা এক্সিস্ট করে। এটাই হলো আপনার কমেন্ট। পারা যাবে এই ধরনের প্রবলেম গুলা। প্রথমে কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা হলো আপনি টি টেস্ট ইউজ করবেন না জেড টেস্ট ইউজ করবেন, এখানে কিন্তু আচ্ছা এখানেই এইখানে কিন্তু আরেকটা হিন্টস দিছে, যেটা আপনি প্রবলেমটা বলতেছেন, ইফ দ্য ভেরিয়েন্সেস আর আননোন, ইফ দ্য ভেরিয়েন্সেস আর আননোন বাট দ্য স্যাম্পলস আর লার্জ, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে টেস্টটা ইউজ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে টেস্ট স্ট্যাটিকেটের মানটা সিগমা 1 স্কয়ার পরিবর্তে s1 লিখবেন, s1 স্কয়ার, আর সিগমা 2 স্কয়ারের পরিবর্তে লিখবেন আপনি s2 স্কয়ার। বাকি সব একই, শুধুমাত্র যেহেতু এস্টিমেট করতে হচ্ছে, আননোন মানে এখন থেকে আমাকে এস্টিমেট করতে হবে, বাকি সব একই। এক্ষেত্রে যদি আপনি কনফিডেন্স ইন্টারভালটা বের করতে পারবেন, কনফিডেন্স ইন্টারভাল, আপনি কিন্তু কনফিডেন্স ইন্টারভালের নিয়ম, একটা নিয়মে আপনি ইউজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি একটু দেখাই দিই আপনাকে। আপনি সবসময় এই গ্রাফটা ইউজ করলে সবসময় সব থেকে ভালো হবে, যে আপনি সহজেই অন্তত এই কনফিডেন্স ইন্টারভালটা বের করতে পারবেন। যদি টোটাল টেস্ট হয়, আপনি জানেন যে দুই পাশেই আপনার ক্রিটিক্যাল ভ্যালু থাকবে। ওকে, এই পাশে যদি মাইনাস 1.96 হয়, তাহলে এই পাশেরটা হবে অবশ্যই 1.96। এই যে ভিতরের পার্টটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। তার মানে যখন আপনি ক্রিটিক্যাল ভ্যালু বের করবেন তখন সবসময় দেখবেন যে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন কোনটা, অ্যাকসেপ্টেন্স রিজিয়নের প্রবাবিলিটি বের করবেন। অনেক সময় আপনার 2 টেল টেস্ট হবে না, অনেক সময় আপনার কি হবে 1 টেল টেস্ট, ধরে নিলাম যে এইটা, ঠিক আছে, মনে করেন 2.58 বা 1.50, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল রিজিয়ন। তার মানে কি এইটুকু হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। এখান থেকে যদি আপনি এখন চান যে আমার 95% কনফিডেন্স ইন্টারভাল বা যেটা হোক কনফিডেন্স ইন্টারভাল বের করতে চান, তার মানে অ্যাকসেপ্টেন্স রিজিয়নের প্রবাবিলিটি কত, এখানে তো মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। হ্যাঁ, তাহলে আপনাকে প্রবাবিলিটি বের করতে হবে, প্রবাবিলিটি অফ, যদি জেডই হয়, টি হলে টি, জেড হলে জেড, প্রবাবিলিটি অফ জেড এখানে গ্রেটার দেন হবে লেস দেন হবে, লেস দেন ইকুয়াল টু 2.58, এটার মান হচ্ছে 95% হয় 4.95। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? Yes, sir. না, আপনি দেখেন অ্যাকসেপ্টেন্স রিজিয়নের প্রবাবিলিটি কত, তার মানে এই যে জেড এর মানে 2.58, এই 2.5 এর থেকে নিচে যেটুকু আছে এইটুকুই হচ্ছে আপনার কি অ্যাকসেপ্টেন্স রিজিয়নের প্রবাবিলিটি। যদি এখন 95% কনফিডেন্স ইন্টারভাল বলে তাহলে এখানে 0.95 দিবেন। ওকে, আর যদি 5% 90% বলে তো 0.90 দিবেন। কিন্তু ফর্মুলাটা হলো এটি। আর আমি যেটা বলতেছিলাম, যদি এখন টোটাল টেস্ট হয় সেক্ষেত্রে দুই পাশেই আপনার
দুই পাশে আপনার এই ক্রিটিক্যাল রিজনও থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে। ওকে, এটা যদি -1.96 হয় তাহলে এই পাশে +1.96। তো এটার প্রবাবিলিটি একই রকম, প্রবাবিলিটি অফ -1.96 থেকে যেটার মানটা হবে +1.96, এর প্রবাবিলিটি হচ্ছে 0.95। এখন এটার উপর বেস করে এখন যেটার মানটা বসাই দিয়ে এখান থেকে মিউ এর জন্য যে কনফিডেন্স ইন্টারভাল সেটা আপনি বের করবেন। এখানে জেড মানে কি? জেড মানে কিন্তু x1 বার -x2 বার ডিভাইডেড বাই, এখানে কিন্তু প্রবলেমটা হবে। জেড মানে কি? জেড মানে কি? x1 বার -x2 বার, ঠিক আছে, ভাগ √ওভার সিগমা 1 স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। ওকে, কিন্তু এখানে তো কোনো এক্সপেক্টেড ভ্যালু নাই, এত মিন তো নাই, কার জন্য আপনি বের করবেন? কনফিডেন্স ইন্টারভাল আপনি কার জন্য বের করবেন? এখানে এখানে কিন্তু আরেকটা পার্ট ছিল। আরেকটা পার্ট কি ছিল? μ1 মাইনাস μ2 ছিল। এখানে আরেকটা পার্ট ছিল μ1 মাইনাস μ2 ছিল, কিন্তু যা আমরা নারাই করতেছি μ1 মাইনাস μ2 এর মানটা ছিল 0, এই জন্য আমি আর এই টেস্টে এই মানটা বসাইনি। কিন্তু যখন আপনি কনফিডেন্স ইন্টারভাল বের করবেন তখন তো আর এই মানটা আপনার জানা নেই, μ1 মাইনাস μ2 মানটা জানা নেই, আন্ডার নাল হাইপোথিসিস আপনি এটা ইউজ করবেন না। তখন অবশ্যই এখানে μ1 মাইনাস μ2 টা অ্যাড করবেন। ওকে, তখন আর এর মানটা কিন্তু 0 না। কি আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জেটের মানটা যখন কনফিডেন্স ইন্টারভাল হবে তখন কিন্তু এখানে মিউ এর জন্য এই মানটা থাকবেই দেওয়া। যখন আপনি সিঙ্গেল মিন টেস্ট যখন করেন তখন কিন্তু আপনি জেটের মানটা কি বসাইছেন? এক্স বার, আমি উপরের পাটে লিখি, শুধু নিচের পাটে লিখি মাইনাস μ0 ডিভাইডেড বাই বাকি সব যেটা থাকে। কিন্তু এখানে μ0 যখন আপনি ক্রিটিক্যাল কনফিডেন্স ইন্টারভাল বের করেন তখন কিন্তু আর μ0 লিখেন না, তখন শুধু কিন্তু এখানে মিউ থাকে, এক্স বার মাইনাস মিউ, কারণ মিউ এর জন্যই আপনি কনফিডেন্স ইন্টারভালটা বের করবেন। ঠিক সেরূপ এখানে 0 তো আর লিখতে পারবো না, তাহলে μ1 মাইনাস μ2 যে অরিজিনাল যে ভ্যালুটা μ1 মাইনাস μ2 সেটাই আমি ইউজ করব। তার মানে এখানে কনফিডেন্স ইন্টারভাল যখন আপনি বের করবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে এখানে একটা এক্সাম্পল স্বরূপ দিচ্ছি আমি এখানে, যে μ1 মাইনাস μ2 এর জন্য কনফিডেন্স ইন্টারভালটা পাওয়া যাবে এরকম, যদি আপনি এস্টিমেট ভ্যালুটা ইউজ করেন সেটা হচ্ছে x1 বার মাইনাস x2 বার মাইনাস 1.96 ইন্টু s1 স্কয়ার বাই n1 প্লাস s2 স্কয়ার বাই n2 μ1 মাইনাস μ2, মানে μ1 মাইনাস μ2 এর জন্যই কনফিডেন্স ইন্টারভালটা পাবেন। কি বোঝা যাচ্ছে? স্যার এটা কি ফর্মুলা নিচেরটা যে দেখাচ্ছেন এই ফর্মুলাটা আপনি পাবেন আমি যেভাবে দেখাইলাম, যেভাবে আপনি কনফিডেন্স ইন্টারভাল বের করে আপনি যদি ওই ফর্মুলাটা ইউজ করেন তাহলে এটা পাবেন। জায়গা শর্টকাটে আমি দেখাতে পারতেছি না। এখানে যে প্রবাবিলিটি অফ 1.96 মাইনাস 1.96 থেকে জেড এর মানটা প্লাস 1.96, আপনি এইটুকু বের করেন, এইটুকু বের করলেই আপনার হুবহু ওটা চলে আসবে। এখন জেড এর মানটা ভাঙাই দিবেন, জেড এর মান লিখবেন আপনি x1 বার মাইনাস x2 বার মাইনাস μ1 মাইনাস μ2 ডিভাইড বাই যেটা আসে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করেন পপুলেশনটা, তাহলে সিগমা 1 স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার বাই n2। আর যদি এস্টিমেটটা ইউজ করেন তাহলে লিখবেন s1 স্কয়ার বাই n1 প্লাস s2 স্কয়ার বাই n2। এটা ইউজ করলে আপনি μ1 মাইনাস μ2 এর জন্য যে কনফিডেন্স ইন্টারভাল সেটা পাবেন, হুবহু এরকমটাই পাবেন আপনি ইন্টারভালটা। আপনি আপনি প্র্যাকটিস করে দেখেন যে হুবহু এটা পাওয়া যায় কিনা, এটাই পাওয়া যাবে। আচ্ছা, আমরা আরেকটা 11.15 এর যে ম্যাথটা আছে সেটা একটু দেখেন। একই রকম ম্যাথ, এগুলো কিন্তু ম্যাথ গুলা কনফিউশন হওয়ার কিছু নাই, ম্যাথের টাইপ একই রকম। আপনার প্রবলেমটা তো পরীক্ষার সময় উল্লেখ করা থাকবে না যে ওয়ান টেল টেস্ট না টু টেল টেস্ট, আপনি পড়লেও বুঝতে পারবেন যেটা ওয়ান টেল টেস্টের প্রবলেম নাকি এটা টু টেল টেস্টের প্রবলেম। সরি, ওয়ান টেল টেস্ট আর টু টেল বলতেছি, মানে সিঙ্গেল মিন টেস্ট নাকি ডাবল মিন টেস্ট অর্থাৎ কম্পারিজনের টেস্ট।
11.15 দেখেন, the sample data show that 120 adult males born in rural area have a mean height of 62.7 inches with a standard deviation of 2.50 inches. ঠিক আছে, এটা কিন্তু মেলস অ্যাডাল্ট মেলস এর জন্য বলতেছে, and that 150 adult males born in urban area, দুইটা এরিয়া, একটা রুরাল এরিয়া একটা আরবান এরিয়া, have a mean height of 61.8 inches with a standard deviation of 2.62 inches. এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেওয়া আছে, বলতে পারবেন এটা কিসের পপুলেশন নাকি স্যাম্পল? এই যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে আপনার 2.50 আর একটা দেওয়া আছে 2.62, এটা কি পপুলেশন নাকি স্যাম্পল? স্যার পপুলেশন তো মনে হচ্ছে স্যার, না, কিন্তু প্রথম লাইনটা তো স্যাম্পল কথা তো উল্লেখ করে নাই স্যার, স্যাম্পল না, স্যাম্পল করে উল্লেখ আছে স্যাম্পল ডাটাই প্রথম থেকে দেখেন, স্যাম্পল ডেটা, স্যাম্পল ডেটা শো দ্যাট, বুঝছেন, প্রথমেই কিন্তু বলে দেওয়া আছে স্যাম্পল, আপনার কোনো উল্লেখ করা থাকবে যেটা পপুলেশন নাকি স্যাম্পল, এটা একটু কেয়ারফুলি দেখবেন। Test the hypothesis that the mean height in two areas from which the samples have been drawn do not differ. এই এক্সাম্পল গুলো কিন্তু আপনার নুরুল ইসলাম স্যারের যে বই আছে ওখান থেকে আমি কিন্তু স্ক্যান করে নিয়েছি, অর্থাৎ আপনি ওই বইটাতে এই যে প্রবলেম গুলো আছে এগুলো দেখলে আপনি চলবে, আর নতুন করে দেখতে হবে না। Test the hypothesis that the mean height in the two areas from which the samples have been drawn do not differ. অর্থাৎ এখানে ডিফারেন্স আছে কিনা এটাই আপনাকে টেস্ট করতে বলছে। অলসো 95% কনফিডেন্স ইন্টারভাল সেটা আপনাকে ক্যালকুলেট করতে বলছে। ওকে, তাহলে আপনি দেখেন টেস্টটা মূলত ডিফারেন্স আছে কিনা, তার মানে μ1 ইকুয়াল টু μ2 অথবা μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0 আর μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আপনি অল্টারনেটিভ হাইপোথিসিস ইউজ করতে পারবেন। আলফার মানটা হচ্ছে 0.05, এখানে যদিও আলফার মানটা আপনার উল্লেখ করে নাই, তার মানে বুঝতে পারতেছেন যেহেতু 95% কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলছে, তার মানে আলফার মানটা হচ্ছে 5%, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখানেও আপনাকে জেড টেস্ট ইউজ করতে হবে, জেড টেস্ট ইউজ করতে হবে, কারণটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো নোন না, কিন্তু স্যাম্পল সাইজ হচ্ছে প্রত্যেকটাই 30-এর বেশি, এই জন্য আপনাকে জেড টেস্ট ইউজ করতে হবে। প্রথমটার জন্য আছে স্যাম্পল সাইজ 120, দ্বিতীয় গ্রুপের জন্য হচ্ছে 50, এই জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে জেড টেস্টে। ঠিক আছে, এখন জেড টেস্ট তাহলে বিভিন্ন মানগুলো বসাই দিলে এর মানটা পাবেন আপনি 2.87, আর ক্রিটিক্যাল ভ্যালু মানটাই 1.96 পাবেন, কারণ যেহেতু এখানে টোটাল টেস্ট এবং লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%, এটা অলওয়েজ 1.96। তো কম্পারিজনটা হবে একই রকম, এখানে কম্পারিজন কি আসবে, the age is rejected at 5% level. In other words, the sample data show that there is a difference between two average heights of adult males in two areas. তার মানে এখানে ডিফারেন্স এক্সিস্ট করে। তাহলে 95% কনফিডেন্স ইন্টারভাল কিভাবে পাবেন? 95% confidence interval for the difference between two means, এটা হচ্ছে হুবহু আপনি যদি ওখান থেকে ফর্মুলা বের করে ডিরাইভ করে দেখেন সেটা হুবহু এটাই আসবে। সেটা কি, প্রথমটা হচ্ছে x1 বার, এই যে যেটা দিচ্ছি এখানে উপরে, এই যে এটা x1 বার মাইনাস x2 বার মাইনাস 1.96 ইন্টু ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্টটা। ঠিক আছে, আর এখানে ডান পাশে থাকবে শুধু জাস্ট প্লাস, প্রথমটা মাইনাস দিয়ে শুরু, পরেরটা হবে প্লাস, অর্থাৎ x1 বার মাইনাস x2 বার প্লাস 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে পার্টটা আছে সেটা, এটা ইউজ করলে আপনার হুবহু এইটা পাবেন। সেটা কত আসবে, 0.29 থেকে 1.51। তার মানে পপুলেশন যে মিন, এই পপুলেশন মিন গুলোর ডিফারেন্সটা 0.29 থেকে 1.51 এর মধ্যেই থাকবে। পপুলেশন ডিফারেন্স 0.29 থেকে 1.51 থাকবে, এখানে কিন্তু পজিটিভ ডিফারেন্স আপনি পাচ্ছেন, অর্থাৎ μ1 যেটা হচ্ছে রুরাল এরিয়া আর μ2টা হচ্ছে আরবান এরিয়া, তার মানে বোঝা যাচ্ছে রুরাল আরবানের তুলনায় রুরালদের কি মিনটা বেশি, যেহেতু পজিটিভ পাচ্ছেন। এইভাবে আপনি বাকি ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন, আমি আর সবগুলো দেখাচ্ছি না, এখানে আরো অনেকগুলো ম্যাথ আছে, নিয়ম একই, আপনি ম্যাথ গুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে যদি কোনো প্রবলেম মনে হয় আমাকে বললে আমি সেটা ইয়ে করবো, যেখানে থেকে না এখন আপনি জাস্ট মেইল দিলেও হবে, অসুবিধা নেই। কেমন কথা বুঝে গেছে? স্যার লাস্টে যে আমরা একটা রেঞ্জ বের করলাম,
ওইটার হ্যাঁ, অর্থ কি এরকম যে স্যার যদি ডিফারেন্সটা এই রেঞ্জের ভিতরে থাকতো তাহলে আমাদের অ্যাকসেপ্টেন্স যে রিজনটা ওই রিজনের ভিতরে পড়তো এরকম স্যার ডিফারেন্সটা হ্যাঁ যদি এই রেঞ্জের ডিফারেন্স ভিতরে থাকতো তাহলে অ্যাকসেপ্টেন্স আমাদের রিজনে লেভেল পড়তো। হুম এটা অ্যাকসেপ্টেন্স রিজনে পড়তো। আর স্যার এখানে যে আমাদের হাইপোথিসিসটা টেস্ট করতে বলে যে এটা এখানে ডিফারেন্স আছে কিনা, তো আমরা তো হুম। মিনগুলার সংখ্যা থেকে স্যার এখানে বুঝতে পারি যে মিনগুলা তো এখানে ডিফারেন্ট দেখে না সবসময় যায়, তো বোঝা যায় এখানে না, আবার সব সময় হাইপোথিসিস টেস্ট করতে বলে যে সব সবসময় তো দেখে বুঝবো, স্যাম্পল থেকে তো আসলে পপুলেশনটা বোঝা যায় না। আপনি এখানে দেখতেছেন যে স্যাম্পলের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, কিন্তু পপুলেশনে সেই ডিফারেন্সটা এক্সিস্ট করে কিনা টেস্ট ছাড়া উপায় নাই। কারণ কি টেস্টে আপনার ওই যে লেভেল অফ সিগনিফিকেন্ট এগুলো হাবিজাবি সব নিয়ে আসি টেস্টে যেহেতু করে, ওখানে এই জন্য একটু পাওয়া যায়। দেখবেন অনেক সময় আপনি দেখবেন যে ডিফারেন্স এখানে মনে হচ্ছে, কিন্তু টেস্টের পর দেখবেন যেন ডিফারেন্স নাই। যদিও এই প্রবলেম গুলোতে সেটা হচ্ছে না, কিন্তু অনেক প্রবলেমই পাচ্ছেন। স্যাম্পলের ডিফারেন্সটা আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আছে, কিন্তু দেখবেন যে পপুলেশনের ডিফারেন্সটা পাচ্ছেন না, যখন আপনি চেষ্টা করবেন। আপনি আরো এক্সাম্পল পাবেন, খুঁজলে দেখবেন তখন আর পাচ্ছেন না। এই জন্য স্যাম্পল দেখেও বোঝা যাবে না, স্যাম্পল দেখে আর ওটা কমেন্ট মিনগুলো করা যাবে না। স্যাম্পল মিনি দিয়ে দিবে না স্যার অবশ্যই মিনগুলা? হ্যাঁ মিন সবসময় স্যাম্পল মিন দেওয়া থাকবে, পপুলেশন মিন দেওয়া থাকবে না, সবসময় স্যাম্পল মিন দেওয়া থাকবে। আর স্যার যদি অ্যাকসেপ্টেন্স রিজনে পড়ে যেত তাহলে আমরা বলতাম যে এখানে ডিফারেন্স নাই, মানে 95% ডিফারেন্স নাই, এক্সেপ্টেন্স রিজন পড়া মানে তো ডিফারেন্স নাই। কিন্তু তবু তো স্যার বলা যায় স্যার ডিফারেন্স কিছু হলে আছে, যেটা হচ্ছে 95% টলারেন্স, আমাদের 5% এরর থাকে না স্যার? না না এখানে তো ডিফারেন্স এক্সিস্ট করে, কারণ এই ভ্যালুটা হচ্ছে আপনার 0.29 থেকে 1.51, এখানে তো ডিফারেন্স এক্সিস্ট করতেছে। জি স্যার। হ্যাঁ যেটা সেই বললাম যে স্যার যদি 0.29 থেকে 1.51 এই রেঞ্জের ভিতরে থাকতো তাহলে তো হুম, অ্যাকসেপ্টেন্স রিজনের মধ্যে থাকতো, কিন্তু তখনও তো হুম। স্যার সামান্য ডিফারেন্স থাকতো না স্যার, ডিফারেন্সটা একবার নাই হয়ে যেত না? না না নাই হইতো না, কিন্তু ওই যে এখানে বলে সিগনিফিকেন্স ডিফারেন্স, যেটা আমরা উল্লেখ করি, ইয়েস স্যার। ডিফারেন্স মানে থাকতো কিন্তু তো সেই টার্মটা ইউজ 95% হতো, টলারেন্স। তখন সেই টার্মটাকে আমরা বলতাম সিগনিফিকেন্স ডিফারেন্স আছে এখানে, সিগনিফিকেন্ট ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স থাকতোই তো, মানে একটু হলেও তো ডিফারেন্স থাকতো, কিন্তু সেটা আসলে সিগনিফিকেন্ট কি না ডিফারেন্সটা, এটা আমাদের দেখার বিষয়। যখন টেস্টটা আমরা বলি যে রিজেক্টেড, তখনই আমরা সিগনিফিকেন্ট বলি, আদারওয়াইজ কোনো সিগনিফিকেন্ট টার্মটা ইউজ হয় না। তার মানে সেক্ষেত্রে ডিফারেন্স থাকতো, কিন্তু সেটা তখন আমরা বলতাম যদি মনে করেন যে খুব 0.01 এর কাছাকাছি আসবে, তখন তো 0.01, এখানে কিন্তু ডিফারেন্স আসলে নাই, 0 আর 0.01 খুব ক্লোজ, তখন আমি কিন্তু বলতাম যে না এখানে এটার মধ্যে ডিফারেন্স থাকলেও এখানে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই। আচ্ছা আজকে ক্লাসে থাকে পর্যন্তই, আমরা আপনারা প্র্যাকটিস করে দেখেন। হ্যাঁ আমরা নেক্সট ক্লাস বুধবারে আরেকটা টেস্ট আছে আমাদের এখানে, সেটার নাম হচ্ছে প্যারিটি টেস্ট, এটা নিয়ে আলোচনা করবো, এবং আর কন্টিজেন্সি টেবিল আছে। এই দুইটা জিনিস আছে আমাদের, এই দুইটা জিনিস শেষ করলে আমরা তো মোটামুটি সিলেবাসটা কভার হবে। তো আজকে আপনারা ভালো থাকেন সবাই, আর বুধবারে অ্যাটেন্ড করেন সবাই, আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ওয়ালাইকুম আসসালাম।